আইনজীবীদের সঙ্গে কথা বলা সম্ভব না, তবে আমি একটা সাইড দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সাত্তকীকে, যেখানে সাধারণ মানুষরা প্রচুর ভিড় জমিয়েছেন সেই দিকটাতে আমি যাওয়ার চেষ্টা করব, তাদের কি দাবি সেই দিকে একবার কথা বলবার চেষ্টা করব। আমার দুই সহকর্মী সুচেতা এবং মানস তারা এই মুহূর্তে হাইকোর্ট শিয়ালদা কোর্ট চত্বরে রয়েছেন এবং একই সঙ্গে সুজয় আমার অপর সহকর্মী তিনিও রয়েছেন কোর্ট রুমের ভেতরে রয়েছেন। রাজেশ সাহা আমার আরেক সহকর্মী। চেষ্টা করব সুচেতা যেরকম বলছিলেন মঞ্চটাও দেখাতে বলবো, সেখানেও কিন্তু সাধারণ মানুষজন প্রচুর ভিড়, সেখানে সাধারণ মানুষজন কিন্তু সকাল থেকে অপেক্ষা করছিলেন, সেখানে ভিড় জমিয়েছে। তবে এখানে যে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে সেখানে কিন্তু পুলিশ কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, সেখানে পুলিশ রাস্তা আটকাবার চেষ্টা করছেন এবং এই সাধারণ মানুষদের যে জমায়েত সেটাকে কন্ট্রোল করবার চেষ্টা করছেন। একবার অভয়া মঞ্চে গিয়ে আমরা সেখানকার মানুষদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে তাদের এই রায় শুনবার পর তারা কি আদৌ খুশি হলেন, কারণ ইতিমধ্যে কিন্তু তারা বারংবার যে কথা বলেছেন যে তারা এই রায়তে একটুও খুশি নন। এবং অভয়া মঞ্চ তারা যে প্রতিবাদ জানাবেন সামনে ছবিটা তুলে ধরছে এবং হ্যাঁ সুচেতা তুমি এগিয়ে যাও। অভয়া মঞ্চ আমরা দেখতে পাচ্ছি, সেখানে জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদ করে আসছিলেন অভয়ার বিচারের দাবিতে, তাদের সঙ্গে যদি একটু কথা বলতে পারো সেখানে গিয়ে। এইটা প্রতিষ্ঠা করতে তারা কিন্তু ব্যর্থ হয়েছে। এইটা হচ্ছে যে আমরা এতদিন ধরে তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে তাদের তদন্ত প্রক্রিয়া আপনার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। যে বেরোলো তাতে কি আপনারা খুশি? দেখুন, যে রায়টা বেরিয়েছে সেটা একেবারে প্রত্যাশিত রায়, এর মধ্যে কোনো অভিনবত্ব কিছু নেই। কারণ প্রথম থেকে কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন যে লাইনটা বেঁধে দিয়েছিল তদন্তের, সেই লাইনেই কিন্তু সিবিআই তদন্ত করেছে এবং চেষ্টা করেছে আন্তরিকভাবে যে সঞ্জয় একা দোষী এইটা প্রমাণ করা। কিন্তু আমরা জানি যে এর পেছনে অনেক বড় বড় মাথা আছে এবং সিবিআই সঠিক তদন্ত করেনি বলেই, সঠিকভাবে তদন্ত এগোয়নি বলেই কিন্তু সেই মাথারা কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি। আমরা দাবি করছি যে আগামী দিনে সঞ্জয় যেহেতু বেঁচে থাকলো, যেহেতু কারাদণ্ড হয়েছে যাবজ্জীবন, সে বেঁচে থাকবে, তাহলে সিবিআই সেই সুযোগটা পাবে সঞ্জয়কে হেফাজতে নিয়ে যে প্রকৃত দোষী কারা। কারণ সঞ্জয় বারবার করে কিছু নাম বলতে চাইছিল, আদালতের মধ্যে দাঁড়িয়ে বলছিল যে আমাকে কিছু বলতে দেওয়া হোক। তাহলে সে কি বলতে চাইছে, কাদের নাম বলতে চাইছে, কারা এর পেছনে জড়িত? হ্যাঁ, এখনো পর্যন্ত নাম বলেনি, কিন্তু তদন্ত করলে কিন্তু নাম বলতে বাধ্য হবে। সঠিকভাবে যদি সিবিআই তদন্ত করে তাহলে নাম বলতে বাধ্য হবে, তখনই যারা মাথা তারা ধরা পড়বে বলে আমরা মনে করি। অভয়া মঞ্চ কিন্তু কোনোদিন রাজপথ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত এর বিচার হয়, এটুকুই আমরা মনে করি। আমি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একদমই এই রায়তে খুশি নয়, যেটা আমরা আগেও আপনাকে বললাম। কেন এই রায়টা সম্পূর্ণ একটা আইওয়াশ ছিল, এই আইওয়াশটাকে দেখানো হয়েছে, মানে লোকেদের কাছে একটা বলে সান্ত্বনা তুষ্টি, যেটা যে আমরা একটা দিলাম রায় তাই দিয়েছে, এটার কোনো ভিত্তি নেই এই রায়। কেন আজকে এই রায়টার পেছনে অনেক কিছু জিনিস যেগুলো লুকিয়ে রয়েছে। হঠাৎ করে যে সঞ্জয় রায়কে ফাঁসি সাব্যস্ত করেছে, দ্বারস্থ করা হয়েছে 25 বছরের জেলে, সে সঞ্জয় রায় সেই জিনিসটা করার জন্য ক্যাপাবেলই নয়। সে একা কখনোই একটা স্টেজ এত সুন্দর রেপ করতেই পারে না, ওর মধ্যে সেই ক্ষমতাটাই নেই। এখানে পেছনে আরো কিছু ঢাকানোর চেষ্টা চলছে, যেটার জন্য আজকে সবাই দেখতে পাচ্ছে যে এই লড়াইটা চলছে, চলবে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওনার যে ফাঁসি দেওয়া হয়নি এটাতে আমরা খুশি, কারণ আমরা জানি যে সঞ্জয় রায় একা দোষী না, আর সঞ্জয় রায় আরো অনেক কিছু জানে। সঞ্জয় রায়ের পেটে অনেক তথ্য আছে, তাকে যদি এই মুহূর্তে ফাঁসি দেওয়া হতো তাহলে ওর সাথে সাথে তথ্যগুলো চলে যেত। কিন্তু এই মুহূর্তে যেটা জরুরি যে সঞ্জয় রায়ের মুখ থেকে সেই তথ্য বার করা, আর এর সঙ্গে যারা জড়িত প্রত্যেকে শাস্তি দেওয়া, আর এই যে ক্রাইম সিনে যাদের যাদের দেখা গেছে সবাইকে জিজ্ঞাসাবাদ করা। আর সিবিআই যে প্রথমে উল্লেখ করেছিল তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এই সম্বন্ধে আরো তদন্ত করা, কারা জড়িত, কারণ অনেকে জড়িত, এটা তো পুরো পরিষ্কার। অনেক কিছুই মিলছে না, অনেক কিছু কোথায় অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। এত কিছু না জেনে একজন অপরাধীকে ফাঁসিতে ঝুলিয়ে দিলে তো অপরাধটা মরে গেল না, অপরাধ তো থেকেই গেল, ধামাচাপা দেওয়া হয়ে গেল। আমরা চাই, আমি অ্যাকচুয়ালি পার্সোনালি চেয়েছিলাম হোল লাইফ প্রিজনমেন্ট হোক, হোল লাইফ প্রিজনমেন্ট হোক, কারণ ও মরে গেলে ওর সাথে সাথে তথ্য মরে যাবে। সুচেতা
সুচেতা, ওখানে যারা উপস্থিত রয়েছেন তাদের জিজ্ঞাসা করো, এই যে এই মামলাতেই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকেও যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধেও নাকি চার্জশিট দেওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। কোথাও কি মানে তাদেরও এবারে এই মামলায় অন্তর্ভুক্ত করা দরকার বলে তারা মনে করছেন? তাদের মতামতটা কি? আমি একদমই তাদের সঙ্গে কথা বলবো। তার আগে দুজন আইনজীবীকে পেয়েছি, তারা খানিকক্ষণ আগে প্রতিবাদ করছিলেন। তারা বলছিলেন যে বিচার চাই। আপনাদের যে রায়টা আপনারা শুনলেন তাতে কি আপনারা খুশি হয়েছে? আমি খুশি নই, কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে যে এটাকে উনি বলেছেন, মাননীয় বিচার, আমি কোর্টরুমের মধ্যে ছিলাম, মাননীয় বিচার বলেছেন এটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইমের মধ্যে পড়ে না। এই যে উনি কিভাবে উনি বিচার করলেন এটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম পড়ে না, আমরা এখনো জাজমেন্টের কপি পাইনি, তা থেকে বুঝতে পারবো না যে উনি কেন এটাকে বললেন রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয়। হ্যাঁ, তাহলে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইমের ক্ষেত্রেই একমাত্র প্রভিশন আছে যে তাকে ফাঁসি দেওয়া হয়। যেহেতু উনি নিজেই এটা ডিসাইড করেছেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয়, তাহলে সেই জন্য উনি বলছেন এটা ফাঁসি দেওয়া যায় না। যদিও উনি এটা যাবজ্জীবন কারাদণ্ড করেছেন এবং আনটিল হিজ লাইফ উনি করেছেন, এটাতে আমরা খুশি ডেফিনেটলি। কিন্তু আমরা যেটা আরেকটা ব্যাপারে অখুশি, এটা হচ্ছে একে প্রপারলি সিবিআই কেন গ্রিল করবে? বাকি যারা কো অ্যাকিউজ থাকা উচিত ছিল, যাদের সম্পর্কে 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়নি, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল বা বাকি যারা, পরে যেমনটা বলা হচ্ছে নাকি সিবিআই চার্জশিট দেবে, এটা তো আমাদের ধারণা যে তাকে দিতেই হবে, কারণ এই পাবলিক প্রেশার যেটা রয়েছে, পাবলিকরা তাকে ছাড়বে না এবং সিবিআই কে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতেই হবে এবং এদেরকে অবশ্যই তাদেরকে আনতেই হবে এবং তাদেরও শাস্তি এরকম ভাবেই হবে বলে আমাদের ধারণা। এবারে আরেকটা কথা যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, উনি এই যে তার পরিবারকে, ভিকটিমের পরিবারকে কম্পেনসেশন হিসাবে যে টাকাটা উনি বলেছেন, সেটা একটা ডাক্তারের ক্ষেত্রে হচ্ছে অত্যন্ত মিগার অ্যামাউন্ট। আপনি বলুন তো, একটা ডাক্তার যে বার্ডিং ডাক্তার, তার কি 10 লাখ টাকা ইনকাম হতো? তিনি তো কোটি টাকা, 2 কোটি টাকা রোজগার করতেন। তাহলে কি করে সরকার মাত্র 10 লাখ টাকা তার মূল্য ধার্য করলো? একটা মৃতদেহ কখনোই কম্পেনসেশন দিয়ে। আইনজীবী হিসেবে তিনিও বলছেন তিনি এই বিষয়টাতে খুশি নন। আমি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকের যে রায় তাতে আপনার কি মতামত? না, প্রথমত হচ্ছে যে আমরা অল ইন্ডিয়া লয়ার্স ফর জাস্টিস এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম থেকে নজরদারি রাখছিলাম। আমরা দেখলাম যে এখানে যে রায়টা আজকে দেওয়া হলো সেটা হচ্ছে অভয়ার প্রতি একটা বিচার হলো, কিন্তু ন্যায় বিচার হলো বলে আমরা মনে করছি না। প্রথমত হচ্ছে যে এখানে বেশ কিছু ডিফেক্ট রয়ে গেল, মানে সাপ্লিমেন্টারি চার্জশিটটা সাবমিট হলো না। এমনকি আমরা দেখলাম যে ফরেন্সিক যে রিপোর্ট, তাতে যে ভিসেরার রিপোর্টটা, সেই রিপোর্টও পর্যন্ত এখনো আসেনি। তারপরে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি ট্রায়াল। ফলে এই রকম একটা ডিফেক্টিভের উপরে দাঁড়িয়ে যে রায়টা হলো, এই রায়টা আগামী দিনে টিকবে না। আমরা জানি যে এই রায়ের বিরুদ্ধে সঞ্জয় যদি কালকে হাইকোর্টে যায়, সঞ্জয় বেকসুর খালাস হয়ে যাবে। ফলে এর পেছনে আমরা মনে করছি যে বড় একটা রহস্য আছে, যে তদন্ত করার দায়িত্ব যে সিবিআই এর ছিল, সিবিআই সেই দায়িত্ব পালন করেনি। যেটা শোনা যাচ্ছে যে সিবিআই চার্জশিট দিতে পারে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে। না, এখন হচ্ছে দিতে পারে বলতে, দেওয়া তো উচিত ছিল 90 ডেজের মধ্যে, সে তো দেয়নি। তার পেছনেও তো একটা রহস্য, যে কেন সে দিল না। সে যখন জানলো যে প্রমাণ লুটপাট করা হয়েছে এবং এদের সাথে এদের সম্পর্ক আছে, তখন যখন তাকে চার্জশিটে আনবে বলেছিল, তারপরে তো সে সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিল না। ফলে আমরা সিবিআই এর এই তদন্তের উপরে সত্যি আমরা হতাশ।